করে নেব। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে পৃষ্ঠটানের মাত্রা কত। পৃষ্ঠটানের মাত্রা কি করে আমরা বাড়ি? আমরা করেছি পৃষ্ঠটান সমান একক দৈর্ঘ্যে যে প্রযুক্ত বল, তার মানে বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা আমরা জানি কি ভর ইন্টু ত্বরণের মাত্রা, ত্বরণ মানে এল (10⁻²), আর দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে এখান থেকে এল এল কেটে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা m(10⁻²). তাহলে এখান থেকে আমার কোনটা হবে? বি অপশানটা, m(10⁻²) হলো কি পৃষ্ঠটানের মাত্রা। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে? পৃষ্ঠটান বল কাজ করে, এই 4টে অপশান আছে। এটা আমরা জানি পৃষ্ঠটান তলের স্পর্শকীয়ভাবে কাজ করে। তলের উপরে একটা যদি আমরা লাইন টানি, সেই তার দুদিকে লাইনটার সঙ্গে লম্ব হবে, কিন্তু তলটার সঙ্গে কি স্পর্শকীয়ভাবে কাজ করে, তাহলে এটা স্পর্শকীয়ভাবে। 3 নম্বর কোশ্চেন কি এসআই পদ্ধতিতে ঘাতের একক। ঘাত হচ্ছে কি ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যে প্রযুক্ত বল। তাহলে ঘাত মানে হচ্ছে বলের একক। তাহলে বলের এসআই একক আমরা কি জানি? নিউটন। তাহলে এসআই পদ্ধতিতে ঘাতের একক কি? নিউটন। আচ্ছা, এরপরে আসছে তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? জলের তাপমাত্রা 4°C রাখা হয়, কারণ 4°C উষ্ণতায় কি জলের ঘনত্ব সর্বোচ্চ। আর এই 4°C উষ্ণতার ওপরে গেলে বা নিচে গেলে জলের কি হয়? ঘনত্ব কমে যায়। আচ্ছা, এরপরে কি আছে? পড়ন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তিক বেগ লাভ করার কারণ কি? এর কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। আচ্ছা, এরপরে কোশ্চেন বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? শক্তি, কারণ এখানে কি চাপ শক্তি, গতিশক্তি আর কি স্থিতিশক্তি, 3টের সমষ্টিকে ধ্রুবক থাকে। এই বার্নৌলির নীতিতে আমরা পড়েছিলাম, তাই তো। বিকৃতির একক কি? বিকৃতি কি দুটো সমজাতীয় রাশির অনুপাত, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য বা আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন, এইসব। সেই জন্য এটার কি কোনো একক হবে না, দুটো সমজাতীয় রাশি, তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা ডি অপশান, একক নেই। আচ্ছা, এরপরের কোশ্চেন কি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতি বিকৃতি, এই সূত্রটি কি? এই সূত্রটি হলো হুকের সূত্র। আচ্ছা, কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? ইস্পাত, তামা, রবার, স্পঞ্জ। এগুলোর মধ্যে সব থেকে বেশি কি? ইস্পাত। স্প্রিং তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? স্প্রিং তৈরিতে লোহা, তামা, ইস্পাত না কার্বন? কোনটা ব্যবহার করা হয়? স্প্রিং তৈরিতে লোহা ব্যবহার করা হয়। ইস্পাতের কি স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি, মোটামুটি লোহায় ব্যবহার করা হয়। আচ্ছা, কার্বন তো ভেঙে যাবে, কার্বন ব্যবহার করা হবে না। আচ্ছা, বল ধ্রুবকের একক কি? বল ধ্রুবক আমরা কি জানি? স্প্রিংয়ের বল ধ্রুবক, স্প্রিংয়ের যে একক, স্প্রিংয়ের বল ধ্রুবক, তাই তো। স্প্রিংয়ে আমরা টানলে কি মানে বল প্রয়োগ করলে দৈর্ঘ্যে বাড়ে, তাই তো। তার মানে এই যে এফ সমানুপাতি, এই যে প্রতিক্রিয়া বলের সঙ্গে ডিরেকশন দুটো উল্টো দিকে, সেই জন্য মাইনাস আসে, কিন্তু আমরা যদি এই বাইরের বলটা নিই, তাহলে এটা এই বলটার সঙ্গে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সমান। তাহলে এফ ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক কে ইন্টু এক্স লিখতে পারি। এবার তাহলে কে ইকুয়াল টু কি? এফ বাই এক্স। তাহলে এইখানটায় এফটা কেটা কি? স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবকের একক কী হবে? বলের একক বাই দৈর্ঘ্যের একক। তাহলে বল ধ্রুবকের একক বলের একক বাই দৈর্ঘ্যের একক, এখানে কি আছে? নিউটন পার মিটার। বাকিগুলো নেই অপশানগুলো। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে একটি বস্তুর বায়ুতে ওজন বলে দিয়েছে 25 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 গ্রাম, বস্তুটার আয়তন কত হবে? তাহলে আমরা কি জানি যে বায়ুতে ওজন যেটা, সেটা মানে হচ্ছে বস্তুটার ওজন mg, সেটা কত বলে দিয়েছে? 25 গ্রাম। আচ্ছা, এবার যদি আমরা বস্তুটাকে একটা তরলে নিমজ্জিত করি, তখন বস্তুটা নিচের দিকে ভর কাজ করবে আর ওপর দিকে প্লবতা বল বি কাজ করবে। হ্যাঁ, তার মানে তখন যে ওজনটা পাবো সেটা হচ্ছে এই যে mg মাইনাস বি। তাহলে mg মাইনাস বি এটা সমান হচ্ছে
mg মাইনাস বি, এটা সমান হচ্ছে বলছে 20 গ্রাম। তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা এমজির জায়গায় কত বসাবো, তাহলে 25। বি মানে কি, প্লবতা বল মানে বস্তুটার আয়তন ইন্টু যে তরলে ডোবাচ্ছি তার ঘনত্ব ইন্টু জি সমান হচ্ছে 20। তাহলে আমার বস্তুটার আয়তন বার করতে পার, কোন তরলে ডুবিয়েছি, জলে, জলের ক্ষেত্রে ডি ইকাল টু জলের ঘনত্ব 1 সিজিএসে। তাহলে এখানে তাহলে ভি ইন্টু 1 ইন্টু জি ইকাল টু 25 মাইনাস 20 মানে 5। তাহলে ভি ইকাল টু কি হবে, আচ্ছা এইটা হচ্ছে যে জিটা দিয়েছে এত গ্রাম নয়, এটা অভিকর্ষের ত্বরণ জি দিয়ে গুণ আছে। তাহলে এটা হবে 20 জি 25 জি 20 জি, তাহলে এটাও জি এটাও জি, এটা 5 জি। তাহলে ভি ইন্টু জি ইকাল টু 5 জি, জি জি কেটে গেল, তাহলে ভি ইকাল টু 5। তাহলে কত সিসি হবে, সিজিএস এর আয়তন 5 সিসি। আচ্ছা এই অ্যান্সারটা গেল, তাহলে এটা কত হবে 5 সিসি, এই অপশানটা দেখা যাচ্ছে না, 5 সিসি। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ কি, পৃষ্ঠটান সর্বদা বস্তুর যে ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে, আর গোলাকৃতি বস্তুর ক্ষেত্রফল মানে বাইরের তলের ক্ষেত্রফল সব থেকে কম। এবার হচ্ছে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস, সেটা কি অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে, আর্কিমিডিসের সূত্র। আচ্ছা এরপরে আমরা দেখছি শূন্যস্থান পূরণ। ঘাতের এসআই একক কি, ঘাত যেহেতু একটা বলের এসআই একক কি নিউটন। আচ্ছা প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে কি সমানুপাতিক, মানে চাপ ইকাল টু এইচ ডিজি, তার মানে চাপ সমানুপাতিক এইচ গভীরতার সাথে সমানুপাতিক। এরপরে শৌচাগারের ফ্লাসে কি ব্যবহার করা হয়, শৌচাগারের ফ্লাসে সাইফন ব্যবহৃত হয়। আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মাত্রাহীন রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাহলে এটা মাত্রাহীন। আচ্ছা উত্তর সমুদ্রের উপর কি ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়, এটা আমরা দেখেছি তেল ঢাললে, কারণ তেল আর জলের দিলে কি হবে, ওদের পৃষ্ঠটান যেহেতু জৈব বস্তু দ্রবীভূত হচ্ছে পৃষ্ঠটান কমে যাবে, আর অন্যদিকে পৃষ্ঠটান বেশি, ফলে আস্তে আস্তে ঢেউটা নিচু হয়ে যাবে, সমুদ্র শান্ত হবে। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, চাপের এসআই একক কি, চাপ সমান আমরা কি জানি, চাপ ইকুয়াল টু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে এসআই এককে বলের একক কি নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে কি হবে চাপের একক নিউটন বাই মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতির চাপের একক। আচ্ছা এরপরে চাপের মাত্রা, তাহলে চাপের মাত্রা এখান থেকে বার করতে হবে, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে ভর ইন্টু ত্বরণের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে একটা এল কেটে যাবে, একটা এল ওপরে উঠে যাবে, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা তাহলে কি হবে চাপের মাত্রা। এরপরে কি হচ্ছে, প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়। প্রবাহিতে ভাসমান বস্তুটা যত আয়তনের তরল অপসারণ করছে, সেই তরলের ওজনটাই হচ্ছে তার আপাত ওজন। বস্তুটার ওজন থেকে আমরা যদি ওই যে একটা বস্তু যখন আমরা কোনো প্রবাহিতে দিচ্ছি, তখন কি বস্তুটা নিচের দিকে কি হচ্ছে ওজন কাজ করছে, আর উপরের দিকে প্লবতা বল কাজ করছে। আর আপাত ওজন কত হবে, এই বস্তুটার নিজস্ব ওজন মাইনাস যে প্লবতা বল মানে বস্তুটার আয়তন, যত আয়তন নিমজ্জিত আছে ইন্টু যে তরলে নিমজ্জিত আছে বা যে প্রবাহিতে নিমজ্জিত আছে তার ঘনত্ব ইন্টু জি। আচ্ছা এরপরের কোশ্চেন হচ্ছে, ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের করবো। হঠাৎ যদি নেমে যায় তার মানে বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে হয়ে গেছে, তো নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তাহলে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তারপরে কোশ্চেন কি, সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই। সান্দ্রতা আর ঘনত্ব রাশি দুটো কি করে একই হবে, একই নয়। পৃষ্ঠটানের এসআই একক লেখো। পৃষ্ঠটানের এসআই একক, পৃষ্ঠটান আমরা কি বলেছিলাম একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল এটা, তাহলে এর এসআই একক কি, বলের একক কি এসআই একক নিউটন, আর দৈর্ঘ্যের এসআই একক মিটার, তাহলে নিউটন পার মিটার।
এরপরে কি আছে কোশ্চেন, পৃষ্ঠটানের মাত্রা লেখো। পৃষ্ঠটানের মাত্রা আমরা আগের কোশ্চেনে পেয়েছি, এটা পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় m(t⁻²). এরপরে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটা সত্য। জলের আপেক্ষিক গুরুত্ব 1 হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত হবে? 1000 kg/m³। আচ্ছা, প্লবতার মান কি গভীরতার উপর নির্ভর করে? প্লবতার মান গভীরতার উপর নির্ভর করে না, কারণ প্লবতা আমরা কি জানি, বস্তুটা যতটা নিমজ্জিত হয়েছে তার আয়তন ইন্টু যে তরলে নিমজ্জিত হয়েছে তার ঘনত্ব ইন্টু সেখানকার অভিকর্ষজ ত্বরণ, এটার উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে কি আছে, ইয়াং গুণাঙ্কের সিজিএস একক কি? ইয়াং গুণাঙ্ক এমনি যে কোনো গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক সমান আমরা কি জানি, y= পীড়ন অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে y= কি f/a টু L/a। এই দুটো কি সমজাতীয় রাশির অনুপাত? এটা দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এটা কি কোনো একক নেই, তাহলে পীড়নের একক মানে বল বাই ক্ষেত্রফলের একক। তাহলে কি বলছে, এসআই পদ্ধতিতে পীড়ন কোথায় গেল, ইয়াং গুণাঙ্কের সিজিএস একক। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে এফ এর মান কি, এফ এর একক কি ডাইন, বলের একক ডাইন, আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে ইয়াং গুণাঙ্ক কি হবে, ডাইন/সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পাচ্ছে। আচ্ছা, বার কিসের একক? বার হচ্ছে বায়ুর চাপ মাপার একক। বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করবে না? সাইফনের পুরো কাজটা কি, বায়ু না থাকলে হবে না, কারণ বায়ুর চাপকে কাজে লাগিয়ে সাইফন কাজ করা হয়। তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে? সমানুপাতি। আমরা কি জানি, তরলের মধ্যে কোনো চাপ সেটা সমান কি গভীরতা, সেই তরলের ঘনত্ব ইন্টু জি, তাহলে ঘনত্বের সাথে কি সমানুপাতি। আচ্ছা, এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে? পৃষ্ঠটান m(t⁻²). প্রবাহিত চাপ কি হবে? প্রবাহিত চাপ এটা হচ্ছে স্কেলার রাশি, এদিকে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়াং গুণাঙ্কের মাত্রীয় সংকেত, এখানে আরেকটা মাত্রীয় সংকেত দেওয়া আছে m(L−t⁻²). আর প্রবাহের ঘাত এটা কি হবে? ভেক্টর রাশি। আচ্ছা, এরপরে আমরা এদিকে যে কোশ্চেনগুলো আছে তার থেকে অঙ্কগুলো করব। বাকি কোশ্চেনগুলো তোমরা নিজেরা করতে পারবে, করানো হয়েছে সব। আচ্ছা, 6 দাগের কোশ্চেন যে অঙ্কটা বলেছে দেখো, একটি স্প্রিংয়ের 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত হবে? তাহলে এখানটায় কি কি বলে দিয়েছে আমাকে, একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কত, যেটা দৈর্ঘ্য বৃদ্ধি m সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা কত, 100 ডাইন। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক k= কত, x বলে লিখি। আচ্ছা, আমরা কি জানি, স্প্রিংয়ের ক্ষেত্রে f সমান kx, তাহলে k= f/x। তাহলে কি হবে, f হচ্ছে 100 ডাইন, এক্সটা হচ্ছে বাই 2 সেন্টিমিটার, তাহলে কত হবে, 2কে 100কে 2 দিয়ে ভাগ করলে 50 ডাইন পার সেন্টিমিটার। এটা হচ্ছে স্প্রিংয়ের কি বল ধ্রুবকটা আমরা পেলাম। আচ্ছা, তারপরে 12 কোশ্চেনটা অঙ্কটা কি বলেছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তলের উপর লম্বভাবে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির উপর প্রযুক্ত চাপের মান কত? তাহলে এখানটায় যে বর্গাকার তল আছে সেটা 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার তল, তাহলে এটা 5 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল এ সমান কি হবে, 5 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এর উপরে লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে লম্বভাবে, সেই বলটা কত, এফটা 200 ডাইন। তাহলে চাপের মান কত? চাপের মান আমরা জানি যে লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপ কত হবে, p = f/a।
তার মানে 200 ডাইন বাই 25 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 0 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 8 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপরের কোশ্চেন কি বলেছে? 12 পরে 15, 12 পরে 15 কোশ্চেন বলেছে মোমের কি বলেছে? ঘনত্ব 0.95 গ্রাম পার সিসি। তাহলে মোমের আপেক্ষিক গুরুত্ব কত? এটা এই সিজিএস পদ্ধতিতে যেটা ঘনত্ব যার এককহীন হলে সেটাই আপেক্ষিক গুরুত্ব, ওটাই। আর এসআই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব, এসআই পদ্ধতিতে ঘনত্ব কত হবে? এসআই পদ্ধতিতে ঘনত্ব আমরা জানি, সিজিএস পদ্ধতিতে কত বললাম? সিজিএস পদ্ধতিতে ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত বলেছে? 0.95 গ্রাম পার সিসি। তাহলে এসআই পদ্ধতিতে নিয়ে যেতে গেলে কী হবে? গ্রামটাকে কেজিতে, সিসি সেন্টিমিটার কিউবটাকে কি নিতে হবে? মিটার কিউবে। তাহলে 0.95 গ্রামটাকে সেন্টিমিটার এই কেজিতে নিয়ে গেলে আমরা কি জানি? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান 1/1000 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ, এত কেজি। আচ্ছা, নিচে সেন্টিমিটার কিউব আছে, সেন্টিমিটার কিউবটাকে আমরা পরের লাইনে নিয়ে যাচ্ছি। তাহলে 0.95 বাই 1000 ইন্টু এত কেজি। আচ্ছা, এবার সেন্টিমিটার কিউব, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এখানে 1 সেন্টিমিটার সমান কত হবে? 1/100 মিটার। এবার সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে এত মিটার স্কোয়ার হবে। তাহলে নিচে এটা আছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ওপরে কি হবে? 100 স্কোয়ার দিয়ে গুণ হবে, এত কিউব আছে, সেন্টিমিটার কিউব, এটা তাহলে মিটার কিউব, এত কিউব মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 0.95 ইন্টু 100 গুণিতক 100 গুণিতক 100 বাই 1000, এত কেজি পার মিটার কিউব। এখান থেকে 1 2 3টে শূন্য কেটে গেল। কটা শূন্য আছে? 1 2 3টে শূন্য আছে, তাহলে এটা কত হবে? 950 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এরপরে কোশ্চেন কি আছে? 16 কোশ্চেনে কি বলেছে? একটি বস্তুর 2 কেজি এবং একটি বস্তুর ভর 2 কেজি আর আয়তন 200 সেন্টিমিটার। তাহলে ঘনত্ব কত হবে? আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার একটাতে কেজিতে আছে, একটা সেন্টিমিটার কিউব, দুটো একই এককে নিয়ে যেতে হবে। দুটোই হয় সিজিএস, নাহলে দুটোই এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি? এখানে ভর কত বলেছে? 2 কেজি। 1 কেজি সমান 1000 গ্রাম, 2 কেজি সমান 2000 গ্রাম। আচ্ছা, এখানে আয়তন 200 সেন্টিমিটার কিউব, সবগুলোকে সিজিএসে নিয়ে গেলাম। তাহলে ঘনত্ব রো সমান ভর বাই আয়তন সমান কত হবে? 2000 বাই 200, এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কাটাকুটি করলে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে 16 অঙ্কটা। এরপরের কোশ্চেন অঙ্ক আছে 23-এ কি বলেছে? 1 মিটার দৈর্ঘ্য কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত? তাহলে আমরা কি জানি? বস্তুটার প্রাথমিক দৈর্ঘ্য কত বলেছে? প্রাথমিক দৈর্ঘ্য এল ইকুয়াল টু বলেছে 1 মিটার। দৈর্ঘ্য কোনো স্থিতিস্থাপক দৈর্ঘ্য পরিবর্তন, যেটা দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল্টা এল বা স্মল এল সেটা বলি আমরা, কত বলেছি? 2 সেন্টিমিটার। এটাকে আমরা একই এককে নিয়ে যাই, বা এটাকে সেন্টিমিটার নিয়ে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে বলছে দৈর্ঘ্য বিকৃতি কত? বিকৃতি সমান কি আমরা জানি? দৈর্ঘ্য যে পরিবর্তন হচ্ছে সেটা বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি?
দৈর্ঘ্য পরিবর্তন কত 2/100, এটা তাহলে কাটলে 1/50। আচ্ছা, বা এটাকে এটা করলে কত হবে 0.02, একটা দুটো শূন্য আছে তাই তো, 2 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিবর্তন, দুটো শূন্য মানে জিরোর পরে তো জিরোর আগে একটা শূন্য হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপরের অঙ্ক আছে কতই 5-এর যে ব্যাখ্যামূলকের মধ্যে আছে 8-এর অঙ্কটা। 2 মিলিমিটার পারদস্তম্ভের চাপকে নিউটন পার মিটার স্কোয়ার একক হিসাবে লেখো। আচ্ছা, তাহলে 2 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, তাই তো। এখানে আমরা কিভাবে লিখতে পারি, আমরা চাপ সমান কি জানি HDG, তাহলে চাপ P ইকুয়াল টু HDG, উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষিত ত্বরণ। উচ্চতা কত 2 মিলিমিটার পারস্তম্ভ, তাহলে 2 মিলিমিটারকে আমরা সব সিজিএসে যদি নিয়ে যায়, আচ্ছা সিজিএস না নিউটন পার মিটার, সব কি এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে 2 মিলিমিটারকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, কত মিটার হয়, আর ঘনত্বটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, এটা কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে হবে। জিটা এসআই এককে দেওয়া আছে, সেটা দিয়ে গুণ করবো, করলে আমরা দেখতে পাবো। তাহলে এইচ কত, এইচ হচ্ছে 2 মিলিমিটার সমান কি কত মিটার, 2 মিলিমিটার সমান কত মিটার, 2। আচ্ছা দেখো, তাহলে 2 মিলিমিটার সমান 2/1000 মিটার, ডিটা হচ্ছে 1.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে গ্রামটাকে কেজিতে নিয়ে গেছি আর সেন্টিমিটার কিউবটাকে মিটার কিউবে নিয়ে গেছি এটা। তাহলে এই মানগুলো এবার আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই। তাহলে প্রথমটা হচ্ছে 2/1000, দ্বিতীয়টা হচ্ছে 1.3 ইন্টু 100 গুণ 100 গুণ 100 বাই 1000, আর জির মানটা আমরা জানি 9.8, এখানে দেওয়াই আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার এই সবগুলো এসআইতে হয়ে গেল। এসআইতে চাপ আমরা কি জানি, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এটা এককে চলে আসবে। এবার এটাকে কাটাকুটি করলে কত হবে, একটা দুটো তিনটে শূন্য, 1 2 3টে শূন্য কেটে গেল, একটা দুটো তিনটে 1 2 3টে শূন্য কেটে গেল, তাহলে কি হবে 2 ইন্টু 1.3 ইন্টু 9.8 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে গুণ করলে যেটা হবে সেটাই হবে কি এই যে পারদের চাপটা। আচ্ছা, এরপরে 9-এর কোশ্চেনটায় কি বলেছে, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি ঝুলন্ত স্টিলের তারের মুক্ত প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝোলানো হলো, তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে। এখানটায় ব্যাসার্ধ কত 2 মিলিমিটার, তাই তো। তাহলে এখানটা আর ইকুয়াল টু 2 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার দেখি সবগুলো কোন এককে নিয়ে যাবে, কেজিতে দেওয়া আছে ওজনটা, তাহলে সব এসআইতে নিয়ে যায়, তাহলে 2/1000 মিটার। আচ্ছা, এরপরে আছে তার মুক্ত প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝোলানো হলো, তাহলে যেটা বল হচ্ছে, বলটা কত 5 কেজি ওজন, তাহলে 5 ইন্টু জি মানে কত 9.8 এত নিউটন, কেজি দিয়েছে, ওটাকে আমরা বলের এককে নিয়ে গেলাম, তার সঙ্গে ওজন অভিকর্ষিত ত্বরণ গুণ করে, কারণ বল ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষণ। তাহলে তারে উদ্ভূত পীড়নের মান কত হবে, তাহলে পীড়ন যেটা আমরা জানি, উদ্ভূত যে পীড়ন হবে সেটা ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বল এটা, ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে এটা 2 মিলিমিটার ব্যাসার্ধ বলেছিল, 2/1000 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এইখানটা আমরা হবে 5 ইন্টু 9.8 বাই নিচে 22 উপরে 7 নিচে 2 স্কোয়ার উপরে 1000 স্কোয়ার, কত, এটাকে কাটাকুটি করলে কত হয় দেখো,
কাটাকুটি করলে যেটা হবে সেটাই হবে। তাহলে কি ওটা যে অনুদৈর্ঘ্য পীড়ন হবে, তার যে অনুদৈর্ঘ্য পীড়ন সেটা হবে। এটা উত্তর, এটা দেওয়া আছে, এটা করে দেখো ক্যালকুলেশনটা। এরপরে আছে 10-এর অঙ্কটা কি আছে, কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.24, এক টুকরো জলের উপর রাখলে এর আয়তনের কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে। কর্কের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিয়েছে, আপেক্ষিক গুরুত্ব থেকে ঘনত্ব নিয়ে যেতে পারবে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, সিজিএস এককে। ওর যা আপেক্ষিক গুরুত্ব মান হবে ঘনত্বের মানও সেটাই হবে, একক শুধু দিতে হবে ঘনত্বের ক্ষেত্রে। তাহলে এক টুকরোকে জলের উপর রাখলে এর আয়তনের কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে। তাহলে ওর আয়তনটা ধরে নিই যে ওর আয়তনটা হচ্ছে ভি। তাহলে ভি এর কত ভগ্নাংশ জলের মধ্যে থাকবে সেটা বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে জলের মধ্যে যেটা দ্রবীভূত আছে সেটা, জলের মধ্যে যেটা নিমজ্জিত হয়ে আছে সেটা হচ্ছে ভি1, তার আয়তন হচ্ছে ভি1, আর কর্কটার আয়তন হচ্ছে ভি। তাহলে কর্কটার ক্ষেত্রে নিচের দিকে যে এম যখন জলে দেব তখন ওর ওজন নিচের দিকে কাজ করবে আর ওর প্লবতা বল ওপরের দিকে কাজ করবে। জলে স্থির হয়ে ভাসলে এই দুটো সমান আর বিপরীতমুখী হবে, কারণ তখন B = mg হবে। এবার B = যতটা আয়তন এই জলে নিমজ্জিত হয়ে আছে সেটার আয়তন ইন্টু এই জলের ঘনত্ব আমরা জানি 1 × g = বস্তুটার ভর ইন্টু জি কেটে গেল। তাহলে যতটা আয়তন এখানে নিমজ্জিত আছে সেটা V1। আর এবার যে বস্তুটার ভর m, আমরা বস্তুটার ঘনত্ব রো = কি জানি, রো = বস্তুটার ভর বাই আয়তন, তাই তো। তাহলে m = রো ইন্টু ভি, রো ইন্টু ভি। তাহলে V1 = রোর মান আমরা জানি কত, 0.24, তাহলে 0.24 ইন্টু ভি। তাহলে বলছে কত আয়তন নিমজ্জিত থাকবে। তাহলে যে প্রাথমিক আয়তনের 0.24 অংশ, তাহলে প্রাথমিক আয়তনের 0.24 অংশ নিমজ্জিত থাকবে, এটা নিমজ্জিত অংশের আয়তন। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলেছে, কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভ বলতে কি বোঝো, এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে পাস্কাল এককে এর মান নির্ণয় করো। এটাও আমি একটা ভিডিওতে করে দেখিয়েছি, পাস্কাল এককের মান কি করে করবে দেখো। ওটাকে আমরা HDG করব। বায়ুমণ্ডলীয় চাপ বলছে 76 সেন্টিমিটার পারস্তম্ভ, তাহলে চাপ হচ্ছে HDG। তাহলে 76 সেন্টিমিটার আর পারস্তম্ভ, পারদের ঘনত্ব কত, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু অভিকর্ষজ ত্বরণ কত, 980। এগুলো সব সিজিএসে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এইটাকে আবার পরে এটা যেহেতু পাস্কাল বলেছে, পাস্কাল হচ্ছে SI একক, তাহলে এটাকে SI এককে নিয়ে যেতে হবে। তাহলে এই যে সেন্টিমিটার আছে, গ্রাম আছে, এগুলো কেজিতে নিয়ে যেতে হবে, সেন্টিমিটারগুলোকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সেটা কি এককে পাবো, SI এককে এই চাপের একক পাবো। তাহলে অত পাস্কাল, সেটা কত হবে দেখি। এটাকে করলে, এটা আমরা গুণ করলে পাবো, এটা গুণ করলে আমরা পাবো কত, 1.013 ইন্টু 10⁶। এটা তোমরা নিজেরা গুণ করে দেখবে। এটা সিজিএসে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, চাপের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা এসআইতে যদি নিয়ে যায়, ডাইনকে নিউটনে নিয়ে যাব, এক নিউটন সমান কত, 10⁵ ডাইন, তাই তো। তাহলে এখানে তাহলে কত হবে, ডাইনটাকে নিউটনের 10⁻⁻5 হবে, আর সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখছি কি 1 নিউটন = 10⁵ ডাইন, তাহলে 1 ডাইন = 10⁻⁻5 নিউটন। তাহলে এখানে কি হবে, 1.013 ইন্টু 10⁶ ইন্টু 10⁻⁻5 এত নিউটন। এবার সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। তাহলে
1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তার মানে এবার এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হবে, তাহলে সমান কত হবে 10 টু দি পাওয়ার, এটা স্কোয়ার মানে 4টে শূন্য, 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। তাহলে নিচে কত হবে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার নিউটন, ওপরে নিউটন নিচে মিটার স্কোয়ার। তাহলে এটা মাত্র একটা 10 টু দি পাওয়ার -1 হবে, সেটা এটা কেটে যাবে, তাহলে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হবে, কারণ এটা কেটে গেলে একটা -1 আছে, একটা -1 আর 6 বিয়োগ করলে 10 টু দি পাওয়ার -5 এত নিউটন পার মিটার স্কোয়ার। এটাকেই আমরা কি বলবো পাস্কাল। তাহলে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত পাস্কাল। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, জলের পৃষ্ঠটান বলে দিয়েছে এত, এসআই পদ্ধতিতে এর মান কত হবে। সিজিএস এর মান বলে দিয়েছে 72 ডাইন পার সেন্টিমিটার, এসআই এর মান কত, ডাইনটাকে আমরা কিতে নিয়ে যাব, নিউটনে নিয়ে যাব, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেলেই আমার মানটা চলে আসবে এত। আচ্ছা, এরপরে কোশ্চেন, সমভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে D1 আর D2, এই পদার্থ দুটিকে মিশ্রণ করলে মিশ্রণের ঘনত্ব কত হবে। তাহলে এখানটাতে আমরা দেখি বস্তুটার যে ঘনত্ব আছে, দুটোর ভর কি সমান, তাহলে দুটো বস্তু ধরে নিচ্ছে ভরটা সমান, এরও ভর এম এরও ভর এম, তাহলে ঘনত্ব, এর ঘনত্ব D1 এর ঘনত্ব D2। এবার পদার্থ দুটিকে মিশ্রণ করলে মিশ্রণের ঘনত্ব কত হবে, তাহলে এবার এই দুটোর আয়তন বার করে নিই, তাহলে এর আয়তন কত হবে, ভি ইকাল টু এর আয়তন V1 ইকাল টু আর এর আয়তন V2 ইকাল টু কত হবে। আমরা কি জানি ঘনত্ব ইকাল টু ভর বাই আয়তন, তাহলে আয়তন ইকাল টু ভর বাই ঘনত্ব, এর ভর এম এর ঘনত্ব D1, এর ভর এম এর ঘনত্ব D2। তাহলে দুজনের আয়তন বার করে নিলাম। এবার দুজনকে আমরা যদি মিশ্রিত করি, তাহলে যে নতুন মিশ্রণ হবে তার যে ভর হবে সেই ভরটা হবে কি এই দুটো ভরের সমষ্টি m প্লাস m, আর তার যে আয়তন হবে সেই আয়তনটা কি এই দুটো আয়তনের সমষ্টি V1 প্লাস V2। তাহলে তার ঘনত্বটা কত হবে, তাহলে তার ঘনত্বটা আমরা কি জানি, তার ঘনত্ব রো ইকুয়াল টু কত হবে, তার যে ভর, তার ভর কত 2m বাই V1 প্লাস V2। তাহলে এখান থেকে আমরা কি বার করব, এখান থেকে 2m থাকলো, V1 মানে আমরা জানি m বাই D1 আর V2 মানে m বাই D2। তাহলে এখান থেকে এটা করে আমরা দেখব যে মিশ্রণটার ঘনত্ব কত। তাহলে এখান থেকে আমরা কি করছি, তাহলে রো সমান এটা পেলাম, এটা কি করছি, তাহলে রো ইকুয়াল টু কি পাচ্ছি, এম গুলো উপর নিচে কমন নিয়ে কেটে দিলাম, তাহলে 2/1/D1 প্লাস 1/D2। তাহলে লসাগু করি, 2 বাই নিচে লসাগু D1 D1 প্লাস D2, তাহলে 2D1 D2 বাই D1 প্লাস D2। তাহলে এটা হচ্ছে কি যে নতুন মিশ্রণ হলো তার ঘনত্ব। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, এরপরের কোশ্চেন আছে 17 কি কোশ্চেন আছে, ρ1 ঘনত্বযুক্ত m1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত m2 ভরের অপর একটা তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে। ধরে নাও মিশ্রণের আয়তনটা অপরিবর্তিত আছে। তাহলে এখানটায় আমাদের কি আছে, এখানে দেখো, এখানে আমাদের একটা তরল আছে যার ভর m1 আর ঘনত্ব কত ρ1, আর আরেকটা তরল আছে এখানে যার ভর m2 আর ঘনত্ব ρ2। এই দুটো তরলটাকে মিশ্রণ করছি, মিশ্রিত করলে যে নতুন তরল হচ্ছে
নতুন তরলের মিশ্রণের ঘনত্ব কত? ধরে নাও যে মিশ্রণের আয়তনটা অপরিবর্তিত আছে, মিশ্রণের আয়তনটা অপরিবর্তিত আছে। তাহলে এখানটা থেকে আমরা এর আয়তনটা বার করি। এর আয়তন কত হবে? v1 ইকুয়াল টু রো ইকুয়াল টু m বাই v, তাহলে v ইকুয়াল টু m বাই রো, তাহলে m1 বাই রো 1। এর ক্ষেত্রে কি হবে? v2 ইকুয়াল টু m2 বাই রো 2। তাহলে প্রথমে যে দুটো মিশ্রণের মোট আয়তন কত আছে? v1 প্লাস v2, এটা মানে m1 বাই রো 1 প্লাস m2 বাই রো 2। ভরে অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরে নাও মিশ্রণের আয়তন অপরিবর্তিত আছে। তাহলে এখানটায় এই দুটো তরলকে মেশালে আমার কি ভর দুটো সমান, তাহলে m1 এর যে টোটাল ভর m ইকুয়াল টু কি হবে? m1 প্লাস m2, আর এর যে টোটাল আয়তন হবে v ইকুয়াল টু কি? v1 প্লাস v2। তাহলে এর যে ঘনত্ব হবে রো ইকুয়াল টু কি হবে? m বাই v, মানে m1 প্লাস m2 বাই v1 প্লাস v2। এখান থেকে দেখো m1 প্লাস m2 v1 এর মান আমরা জানি, বার করেছি আগে। এখানে কত? m1 বাই রো 1। তাহলে এখানে আমরা লিখি m1 প্লাস m2 থাকলো, নিচে কি m1 বাই রো 1, আর v2 হচ্ছে m2 বাই রো 2। তাহলে এখান থেকে লসাগু করো m1 প্লাস m2, আর নিচে লসাগু করলে রো 1 রো 2, m1 রো 2 প্লাস m2 রো 1। এটাকে উপরে নিয়ে গেলে আমরা কি পাবো? উপরে নিয়ে গেলে m1 প্লাস m2 ইন্টু রো 1 রো 2 বাই m1 রো 2 প্লাস m2 রো 1। আচ্ছা, এটা এখানে অ্যান্সার আছে। এরপরে আমাদের আছে 26-এ একটা অঙ্ক আছে কি, একটি তারের বিকৃতি কত 0.1 এর 1% হলে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হয়, তাহলে এর প্রান্তে প্রযুক্ত বল 10 kgf হয়, তবে পীড়ন আর বিকৃতির অনুপাত নির্ণয় করতে হবে। 10 কেজি ফোর্স। আচ্ছা, এবার দেখো তাহলে এখানটা কি বলেছে? বিকৃতিটা কত? ডেল্টা এল বাই এল মানে দৈর্ঘ্য পরিবর্তন বা প্রাথমিক দৈর্ঘ্য, সেটা কত হচ্ছে? 0.1 এর 1%, তাই তো? তাহলে কত হচ্ছে? 0.1 ইন্টু 1/100। হ্যাঁ, এত সমান কত? 1/2। তাহলে 0.001। তাহলে এটা হচ্ছে বিকৃতি ডেল্টা এল বাই এল। এখন বলে দিয়েছে এল এর মান কত? 5 মিটার। তাহলে এল যদি 5 মিটার হয়, তাহলে ডেল্টা এল সমান কত হবে? 0.001 ইন্টু 5। এলটা এদিকে গুণ হয়ে যাবে, এত মিটার হলো। এবার তাহলে কি বলেছে? তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এটাই তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত মিটার, মিটার একক। এটাকে আমরা সেন্টিমিটার এককে নিয়ে যেতে পারি, কত? 1 মিটার সমান 100 সেন্টিমিটার সেখান থেকে। আচ্ছা, যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার বলে দিয়েছে। এবার তারের যে প্রস্থচ্ছেদ আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কত? 1 মিলিমিটার স্কোয়ার। এখন মিলিমিটার, 1 মিলিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই, 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। তাহলে 1/1000 স্কোয়ার মিটার স্কোয়ার। উপযুক্ত যে বল এফ, এটা কত? 10 কেজি ইন্টু অভিকর্ষ যে ত্বরণ কত? 9.8 এসআই পদ্ধতিতে এত।
এত নিউটন। তাহলে পীড়ন আর বিকৃতির অনুপাত কত? তাহলে পীড়নটা কত হবে? পীড়নটা এখান থেকে বার করি। পীড়নটা হচ্ছে F/A, সেটা কত? এফটা হচ্ছে 10 × 9.8 বাই A, মানে এটাও উপর দিকে গুণ হয়ে যাচ্ছে 1000 স্কোয়ার, এত নিউটন পার মিটার স্কোয়ার। আর বিকৃতি কত? বিকৃতিটা তো আগেই পেয়ে গেছে এটা। তাহলে পীড়ন বাই বিকৃতি F/A হোল বাই ডেল্টা L/L, সেটা কত হবে? 10 × 9.8 × 1000 বাই L, ডেল্টা L/L মানে হচ্ছে 0.001, এত তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। বিকৃতির কোনো একক নেই, এটা কাটাকুটি করলে কত হবে? এটা মানে উপরে 1000 দিয়ে গুণ হবে এটা, তাই তো? 1 2 3টে শূন্য, তাহলে কত হবে? 9.8 ইন্টু কটা শূন্য হবে? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই যে এটাই অ্যান্সার, 9.8 ইন্টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে কোশ্চেন হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ এত পাস্কাল, বায়ুর ঘনত্ব দিয়েছে, অভিকর্ষীয় ত্বরণ দিয়েছে, বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। আমরা কি জানি? চাপ ইকুয়াল টু HdG। তাহলে এখানে চাপ বলে দিয়েছে, এখানে চাপ কত বলে দিয়েছে? চাপ P ক্যালটা আমরা জানি HdG, পিটা বলে দিয়েছে কত? 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, মানে SI এককে। এইচ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, তাই মিটারে আসবে। ডিটা কত বলে দিয়েছে? ঘনত্ব 1.3, এটা SI এককে আছে, কেজি পার মিটার কিউব। জিটা কত আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও SI এককে আছে। তাহলে এইচ ইকুয়ালটা আমরা কত পাবো? 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই 1.3 ইন্টু 10, এটা করলে যেটা হবে সেটা এত মিটার। এটা উত্তর কত আছে? 8000 মিটার। এই বইটাতে এইগুলো ছিল, এগুলো আলোচনা হলো। আরেকটা বইয়ের কোশ্চেনগুলো আলোচনা করে দেব।